অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা বাতিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুদকের আপিলে দণ্ড হয়েছিল বললেন আইনজীবী। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। জুন থেকে কমিয়ে নির্বাচনের সময়সীমা আগামী মার্চে সীমাবদ্ধ করলেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ প্রশ্নে সিদ্ধান্ত ইসির। Who am I to allow them? You're the head of this country. Election Commission will do that. Election Commission decides who participates in election, who doesn't. It's not the Prime Minister who decides. ফ্যাসিবাদ বিরোধী ও সমমনা দলগুলোর সাথে জোট গঠনের ইঙ্গিত জামায়াতে ইসলামীর। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে নয় দলটি। সংকট কাটেনি বোতলজাত সয়াবিনের। খোলা তেল কিনতেও গুনতে হচ্ছে বাড়তি দাম, ক্রেতার অসন্তোষ। ঈদযাত্রায় এবার 15 রোজা থেকে বন্ধ থাকবে স্পিডবোট, বাল্কহেড চলাচল। লঞ্চ ভাড়া নিয়ে বিআইডব্লিউটি এর বৈঠক, সিদ্ধান্ত না মানলে রুট পারমিট বাতিল, জানালেন উপদেষ্টা। গাজা ও ইরানের বিরুদ্ধে নতুন ইসরায়েলি সেনাপ্রধানের যুদ্ধ ঘোষণা, বললেন হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া 7 বছরের কারাদণ্ডাদেশ বাতিল করে এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তারেক রহমানের আইনজীবী বলেন, এই মামলার আইনগত কোনো ভিত্তি নেই, যথাযথ আইন অনুসরণ করে মামলা দায়ের করা হয়নি। নিম্ন আদালতে তারেক রহমানকে খালাস দেয়া হলেও সরকারের উপর মহলের আদেশে হাইকোর্টে সাজা দেয়া হয় বলেও দাবি করেন তার আইনজীবীরা। তারেক রহমানকে খালাস দেয়ায় সে সময় নিম্ন আদালতের বিচারককে দেশে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয় বলেও জানান আইনজীবীরা। আদালতে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন মোহাম্মদ জাকির হোসেন ও এস.এম. শাহজাহান, আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান। দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়ে এবং দেশকে একটা করদ রাজ্য পরিণত করে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারপতিত হয় এবং তারই লক্ষ্যকে সামনে রেখে দেশে আইনের শাসন নষ্ট হয়, দেশ রসাতলে যায় এবং সমস্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়। অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। এই আপিলে আজকে যেটা রায় হলো, এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগাল ফর্মালিটিস যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যেই নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। তবে ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। দিল্লির সাথে সুসম্পর্কের জন্য ঢাকা আগ্রহী হলেও সংবেদনশীল নানা ইস্যুতে বাংলাদেশ সম্পর্কে ভারত মিথ্যাচার করছে বলে জানান প্রফেসর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভারতের সাথে সম্পর্ক সহ নানা ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। We are not an ideal country, an ideal city that suddenly we made. It's a continuum of the country that we inherited, country that was running for many, many years. So it takes time to install that fear and install that discipline to make things happen. We take the collapsed country into order, into some discipline, some kind of policy, some kind of hope. This is what you're trying to do.
এ সময় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়ে দেন, ডিসেম্বরকে কেন্দ্র করেই নির্বাচন হবে। I made it very clear that if reforms can be done as quickly as we wish, December will be a time that we will hold election. এ সময় আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর। They have to decide whether they want to do it. I cannot decide for them. Will you allow them to participate? Who am I to allow them? You're the head of this country. Election Commission will do that. Election Commission decides who participates in election, who doesn't. It's not the Prime Minister who decides. দিল্লি ইস্যুতে ডক্টর ইউনূস বলেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আগ্রহী, তবে সংবেদনশীল নানা ইস্যুতে বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করে চলেছে ভারত। Yunus is a terrorist who's taken over the country. Those kind of things happen every day. That is not part of our relationship between India and Bangladesh. This is just a destruction. We are distracted, the whole world is distracted from that. So that's what makes it uncomfortable. That doesn't mean our relationship with India has any impact on that. It's an excellent relationship, we continue to do it. They are a good business partner with us. সাক্ষাৎকারে মার্কিন ত্রাণ সহায়তা বন্ধ, মূল্যস্ফীতির মতো বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। নির্বাচনী ঐক্যের পরিবেশ তৈরি হলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসছে সংসদ নির্বাচনে জোট করতে রাজি আছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল জানালেন, আপাতত তারা 300 আসনে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করে এগোচ্ছেন। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার দাবির পক্ষে নয় জামায়াত, প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে। সেই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় দলটি। শামীম রেজার রিপোর্ট। প্রয়োজনীয় কিছু সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন করার দাবি বিএনপির। নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সঙ্গে একমত নয় জামাত। তারা মনে করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের স্বার্থে সময় দেয়া দরকার অন্তর্বর্তী সরকারকে। আমরা মাস, দিন, ক্ষণ, বছর কিন্তু আমাদের কোনো বক্তব্যে আমরা নির্দিষ্ট করে দেইনি। আমরা একটা শর্ত দিয়েছি, সেটা হলো নির্বাচনটা যেন অবাধ এবং নিরপেক্ষ হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ মনে করি। তা না হলে এখানে পেশি শক্তি, কালো টাকার খেলা চলবে, দলীয় প্রভাব এর উপরে এসে কর্তৃত্ব বজায় রাখবে। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, দ্রুত নির্বাচন না চাইলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই তাদের দল। একসময় বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক থাকলেও এখনকার ভাবনা একক। এরই মধ্যে ঘোষণা শুরু হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। জামাত সবসময় একটা নির্বাচনমুখী দল। 300 আসনে নির্বাচনের জন্য আমরা আমাদের মাঠ এবং প্রার্থী প্রস্তুত করার কাজে আমরা মাঠে লেগে আছি। তো এখন যে ঘোষণাগুলো আপনারা শুনছেন গণমাধ্যমে, এটা হচ্ছে লোকাল পর্যায়ে যে বাছাই প্রক্রিয়াটা যে চলছে, সেই জায়গাগুলোতে প্রাইমারি যেগুলোকে আমরা মোটামুটি প্রাইমারিভাবে ওনারা চূড়ান্ত করে দিচ্ছেন, ওইটা গণমাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি অফিসিয়ালি সেন্ট্রাল একটা ডিক্লারেশন হবে। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে জামাতের কৌশলে আসতে পারে পরিবর্তন। মিয়া গোলাম পরোয়ার বলছেন, আগের শরিক বিএনপির পথে না তাকালেও জোট হতে পারে ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টির সাথে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্যের যে কোনো পরিবেশ তৈরি হলে জামাত ইসলামী ঐক্যে যেতে রাজি আছে। ইসলামী দলগুলোর সাথে হোক, রাজনৈতিক দলগুলোর সাথে হোক, ফ্যাসিবাদী চেতনার বিরুদ্ধে গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ নির্বাচনে জোট গঠনে হোক, 2 দল, 5 দল, 10 দল, যে কোনো ঐক্যের মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যের চেতনা ধরে রাখার ব্যাপারে জামাত ইসলামী আগের থেকেই বলেছে। আমরা এখনও সেই অবস্থানের উপরে অটুট আছি। নির্বাচনের তফসিল ঘোষণার আগে জোটের বিষয়গুলো খোলাসা হবে বলে ধারণা দিয়েছেন জামাতের শীর্ষ নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছেই না। খোলা তেল মিললেও অনেক জায়গাতেই তা বিক্রি হচ্ছে বাড়তি দামে। চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল সহ বিভিন্ন জেলায় মুদি দোকানগুলোতে মিলছে না চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল। কোথাও কোথাও সংকট তীব্র আকার নিয়েছে। কৃত্রিম সংকট দেখিয়ে আবার কোনো কোনো জায়গায় নেওয়া হচ্ছে বাড়তি দাম। এছাড়া জুড়ে দেয়া হচ্ছে অন্য পণ্য কেনার শর্ত। ভোজ্য তেলের এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোক্তারা। এজন্য তারা দুষছেন সিন্ডিকেটকে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। দর্শক, এ বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই। ভোজ্য তেলের সিন্ডিকেট নিয়ে গতকাল অসন্তোষ প্রকাশ করেছিলেন চট্টগ্রামের ডিসি। আমরা এই বিষয়েও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি।
অভি, জেলা প্রশাসকের হুঁশিয়ারির পর বাজারে সয়াবিনের সরবরাহে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? লোপা, গতকাল একেবারে বৈঠক করে ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক প্রকার, যদি সেই নির্ধারণ করে দাম যেটি প্রতি এর বাইরে যারা বিক্রি করবেন তাদেরকে একেবারে জেল জরিমানাকে তাদেরকে খুচরা পর্যায়ে বাজার সেখানে তেলের দাম কোথাও 160 টাকা দরে বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল, 10-20 টাকা দামে বেশি দাম তাদের থেকে নেওয়া হচ্ছে। এবং যেই তেলের যে সংকটের কথা বলা হচ্ছে সেটি গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা দেখেছি তীব্র তৈরি হয়েছে, এবং এই ঘোষণার পরে কিন্তু সংকটটা কিছুটা কমেছে, তবে সেভাবে এখন পর্যন্ত খুচরা বাজারগুলো পরে কিন্তু সংকটটা কিছুটা কমেছে, তবে সেভাবে এখন পর্যন্ত খুচরা থেকে খুচরা বাজারগুলোতে এখন পর্যন্ত সেই সংকটটা কাটেনি। এবং ব্যবসায়ীরা বলছেন তারা যে তেলগুলো পাচ্ছেন সেটি একেবারে কম, এবং যে সমস্ত ফলে ক্রেতা সাধারণ বলছিলেন যে রমজানের আগে থেকেই এই তেলকে নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেটি এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, এবং যদি কিছু জায়গায় এই ঘোষণার পর থেকে যারা ব্যবসায়ী রয়েছেন খুচরা বাজারে তারা বিদ্যমান রয়েছে, এবং যদি কিছু জায়গায় এই ঘোষণার পর থেকে যারা ব্যবসায়ী রয়েছেন খুচরা বাজারে তারা কিছুটা সতর্ক হয়েছেন এবং সেই দামে তারা বিক্রি করছেন। এবং যদিও মানুষজন বলছেন যে এই দামটা আসলে স্থিতিশীল রাখার জন্য পুরো রমজান মাস ব্যাপী যেন বিভিন্নভাবে অভিযান চালানো হয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছেন এই টিমগুলো যাতে সার্বক্ষণিক প্রতিটি বাজারে গিয়ে তারা তদারকি করে এবং মানুষজন যাতে একেবারে হাতের নাগালে পণ্যগুলো কিনতে পারে। এবং আমরা দেখেছি এছাড়াও পুরো রমজান মাসে যে সমস্ত নিত্য পণ্যগুলো রয়ে থাকে, বিশেষ করে তেল নিয়ে যে তেলেশমাতি রয়েছে সেটি একেবারে কঠিন হাতে দমন করার জন্য সিটি মেয়র এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেটি যাতে অমান্য যারা করবেন তাদেরকে জেল জরিমানা থেকে শুরু করে আইনের আওতায় নিয়ে আসা। এবং সেই পরিপ্রেক্ষিতে বাজারগুলো কিছুটা স্থিতিশীল, তবে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট কিন্তু এখন পর্যন্ত কাটেনি। লোপা। অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার খুলনাতে যেতে চাই, প্রবীর বিশ্বাসকে দেখতে পাচ্ছি আমরা। প্রবীর, খুলনাতে কি অবস্থা দেখছেন? আমরা তো অভির কথা শুনলাম, ভোক্তারা অভিযান চালানোর জন্য অনুরোধ করেছেন। খুলনার অবস্থা জানতে চাই, সয়াবিন তেলের সরবরাহ ঠিক আছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লোপা, আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে অভি যেটা বলছিল, খুলনার পরিস্থিতি আরও জটিল। খুলনাতে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা আমাদেরকে বলেছে গত কয়েকদিন ধরে বিশেষ করে সয়াবিন তেল কোনো কোম্পানি থেকে তাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা এর আগে দেখেছি নিউ মার্কেট কাঁচা বাজারের এই যে জায়গাটি, এখানে তেলে সাজানো থাকে, কিন্তু শুধুমাত্র কয়েকটা সানফ্লাওয়ার তেল, এগুলো দামি তেল 1600 থেকে 1700 টাকা 5 লিটার করে, এবং এগুলো মানুষ যে সমস্ত দৈনন্দিন কাজ তাতে কিন্তু ব্যবহার করে না। এবার যদি আমরা পিছনের দোকানটায় যাই, যে সেখানেও একটি তেলের দোকান, এখানের কি অবস্থা? এখানেও এই সমস্ত জায়গায় কিন্তু তেল পর্যাপ্ত থাকে, সেটি কিন্তু নেই। এবং গত 3 দিন আগে খুলনার বিভাগীয় কমিশনার এবং যিনি সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করতেছে মোহাম্মদ ফিরোজ হোসেন, তিনি কিন্তু কর্তা ব্যক্তিদের নিয়ে এই মার্কেট পরিদর্শন করেছিলেন, এবং তখন তিনি দেখেছিলেন যে ভোজ্য তেলের কী অবস্থা। এখানে কিছু সরিষার তেল আছে দেখছেন, আর 2-1টা সানফ্লাওয়ার, অর্থাৎ যে সয়াবিন তেল সেটি কিন্তু নেই। আমরা যদি এখানের একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি যে তেল নিয়ে আসলে কি বলছে আপনাদের যারা কোম্পানির লোক রয়েছে তারা, ওনাদের কোনো ক্লিয়ার কথা নেই ভাই, আসলে পাবেন মানে সংকট দেখাচ্ছে ওনারা, যে মাল ওনারা ঠিকমতো পাচ্ছে না, কোম্পানি দিচ্ছে না, এই সংকটটা ওনারা বোঝাচ্ছে যে মাল আমরা পাচ্ছি না, ডিলার বলতেছে মাল নেই। গত 3 দিন যাবৎ মনে করেন কোম্পানি অর্ডার দিছিল ভাই মাল দেবো, এরপরে আর আসে নাই তারা, তাদের ডেলিভারি ম্যানেরও খোঁজ নাই, এসআরেরও খোঁজ নেই, তাদের নাম্বার বন্ধ। অর্থাৎ বাজারের লোক যারা তেল সরবরাহ করে থাকে বাজার লেভেলে, তারা কিন্তু মার্কেটে নেই এবং ফোনগুলো বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে যারা ভোজ্য তেল কিনছে তারা আসলে খোলা বাজার থেকে বেশি দামেই কিনছে। তবে বাজার যে তদারকি, বিশেষ তদারকি, সেটি কিন্তু সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারো থেকেই এখনো পর্যন্ত মাঠে যে জরিমানা করা হয়েছে, বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে, টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে এখনো পড়েনি। লোপা। প্রবীর, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা সিলেটের খবর জানবো নাবিল হোসেনের কাছ থেকে। নাবিল, আপনার সিলেটের কি অবস্থা? এবং আমরা ঢাকায় কিছু কিছু অভিযোগ পেয়েছি যে তেল মজুদের, সিলেটে কোনো ধরনের এরকম অভিযোগ আছে কিনা?
লুপা দেখুন, তেল নিয়ে যে তেলেসমাতি সেটি রমজানের শুরু থেকেই বাজারগুলোতে আমরা প্রত্যক্ষ করেছি। এখনও পরিস্থিতি আসলে একই। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে বড় যে পাইকারি বাজার কালীঘাটে। এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে দোকানগুলো যার ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে যে অভিযোগ করেছেন, তারা যে পরিমাণ তেলের চাহিদা আসলে দিচ্ছেন সেই পরিমাণ তেল তারা পাচ্ছেন না। সে পরিমাণ বলতে কি, অনেক দোকান ঘুরে আমরা সয়াবিন তেলের যে সংকট, সেই সংকট আমাদের চোখেও ধরা পড়েছে। আমরা সেই দোকানগুলোতে অর্থাৎ পাইকারি বাজারে এসেও আমরা তেলের দেখা পাইনি। যে কয়েকটি দোকানে আসলে তেল আছে সেটি খুবই যৎসামান্য। তারা বলছেন যে তারা বারবারই তেলের জন্য আসলে সরবরাহের জন্য যে চাহিদা দিচ্ছেন সেই চাহিদা অনুযায়ী পাচ্ছেন না। ক্রেতারা বলছেন যে তারা বাজার ঘুরে যেহেতু দোকানে তেল নেই, ফলে তাদেরও সেই তেলের সংকট তাদের মুখে আমরা শুনেছি এবং তাদের মুখ থেকে হতাশা শুনেছি, ভোগান্তি শুনেছি তাদের, যে এই রমজান মাসে তারা সয়াবিন তেল বাসায় নিয়ে যেতে পারছেন না। ক্রেতারা বলছেন যে যেখানেও তেল পাচ্ছেন সেখানে যারা বিক্রেতারা আছেন তারা তেলের সাথে সাথে চাল, আটা, অন্যান্য দ্রব্যাদি কেনার জন্য তাদেরকে বলছেন। ফলে এই ভোগান্তির চিত্র আমরা বাজার জুড়ে যেটা দেখেছি। এর বাইরে ক্রেতাদের একটা অভিযোগ যে বাজার মনিটরিংটা সেভাবে হচ্ছে না। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে, তবে ক্রেতাদের যে বিষয়টি, তারা বলছেন যে বাজার শুধুমাত্র এই সিলেটের লোকাল পাইকারি বাজার কিংবা খুচরা বাজারে অভিযান বা মনিটরিং করে মূলত এই যে সংকট তেল নিয়ে যে তেলেসমাতি সেটিকে আসলে সুরাহা করা যাবে না। তারা বলছেন যে যেখানে সিন্ডিকেট করা হচ্ছে সেই সিন্ডিকেটকেই আসলে মূলত ধরতে হবে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। আর মজুদের কথা, গতকালকে আমরা দেখেছি যে আরবি নামের একটি প্রতিষ্ঠান যারা আসলে তেল সরবরাহ করে থাকে বাজারে, সেখানে সেনাবাহিনীর যৌথ একটি অভিযান দিয়েছে, 90,000 টাকা জরিমানা করেছে এবং সেখান থেকে মালিককে আটক করে নিয়ে গেছে। ক্রেতারা সেটিকে সাধুবাদ জানিয়েছেন, ব্যবসায়ীরা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে যারা এই সংকটকালীন সময়েও তেল মজুত করছে তাদের বিরুদ্ধে এই অভিযান যাতে অব্যাহত থাকে। লুপা। নাবিল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদে নৌপথে যাত্রীবাহী লঞ্চ বাদে কোনো স্পিডবোট, বাল্কহেড চলবে না। তাই 15 রোজা থেকে ঈদ ঘিরে নৌপথে চলাচলের জন্য মন্ত্রণালয় নির্দেশিত কার্যক্রম শুরু হবে। সরকার নির্দেশিত সিদ্ধান্ত না মানলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। দুপুরে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল নিরাপত্তা নিশ্চিতে করণীয় নির্ধারণ বিষয়ক সভা শেষে একথা জানান তিনি। বলেন, যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন রুটে এখন লঞ্চের ভাড়া কম, কিন্তু নির্ধারিত ভাড়া কি হবে বিআইডব্লিউটি এর সাথে আলোচনা করে তা চূড়ান্ত করবেন মালিকরা। সরকার নির্দেশিত সিদ্ধান্ত না মানলে লঞ্চের রুট পারমিট বাতিল করার হুঁশিয়ারি দেন শাখাওয়াত হোসেন। জানান, নৌপথে যাত্রী চলাচলের জন্য 0 পয়েন্ট থেকে সদরঘাটের রাস্তা উন্মুক্ত রাখতে হবে। লঞ্চে কোনো সিরিয়াল ব্রেক ও বাড়তি ভাড়া ও অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন, যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কি পয়সায় যাচ্ছেন, নির্ধারিত ভাড়াটা কি। নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না। 16 বছর মোমবাতি জ্বালিয়ে নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে রায় দিয়েছেন বিচারকরা, এমনটাই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক কর্মশালায় যোগ দেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত সরকারের সময় বিচার ব্যবস্থার স্বাধীনতার নামে দলীয় এজেন্ট নিয়োগ দিয়ে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। এই সংস্কৃতিতে বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। কর্মশালায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বললেন, বিগত সময়ে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছিল, আয়নাঘরের সংস্কৃতিতে আর বাংলাদেশ যাবে না। কর্মশালায় আরও বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনেক পুলিশ অতি উৎসাহী হয়ে মানুষের উপর অত্যাচার করেছে, অনেকে বাধ্য হয়ে করেছে, অনেকে অবস্থার চাপে পড়ে করেছে। যে যেভাবেই করে থাকুক না কেন, অবশ্যই অপরাধীর বিচার হবে। অতি উৎসাহী হয়ে শুধুমাত্র শেখ হাসিনা বা ঊর্ধ্বতনদের নেক নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত সকল রাঘব বোয়ালকে আমরা ধরব। আমরা সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারীদেরকে দেখেছি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে
পলিটিক্যাল পারসিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কক্সবাজারের শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকাল 10টায় জেলা সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয় সহায়তা প্রদান কর্মসূচি। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, আন্দোলনে হতাহতদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন। পরে গণ অভ্যুত্থানে একজন শহীদ ও আহত 47 জনের পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই নতুন বাংলাদেশের দায়িত্ব আপনাদেরকে পুনর্বাসন করানো, আপনাদের দেখভাল করার জন্য। তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং বাংলাদেশের সরকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাদের সকল সহযোগিতা দেওয়ার জন্য। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে কুমারখালী উপজেলার কয়া রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবরে শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ। পরে কবর জিয়ারত শেষে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন তিনি। পরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময় সভায় অংশ নিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। পরে মাগুরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দীর্ঘ 12 বছরেও নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার তদন্ত শেষ করতে পারেনি র্যাব। 5 আগস্ট পট পরিবর্তনের পর তদন্তকারী সংস্থা নড়ে চড়ে বসায়। আশার আলো দেখছে পরিবার। প্রত্যাশা, নির্দেশদাতা সহ হত্যাকারীরা বিচারের আওতায় আসবে। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী। এ-লেভেল পরীক্ষায় ফিজিক্সে 300-র মধ্যে 297 নম্বর পেয়ে তাক লাগিয়ে দেয়া ত্বকীর মরদেহ দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে উদ্ধার করে পুলিশ। শুরু থেকেই হত্যার জন্য নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারকে দায়ী করে আসছেন ত্বকীর বাবা, নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রফিউর রাব্বি। সিটি নির্বাচনে শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী ডাক্তার সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করায় রাব্বির ওপর ক্ষিপ্ত হয় ওসমান পরিবার। এক যুগেও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার তো দূরের কথা, এখনও অভিযোগপত্রই জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। মামলার পর গ্রেফতার 2 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আলামত উদ্ধার হয়। 2014 সালে হত্যা রহস্য উদ্ঘাটনের দাবি করে র্যাব, জানায় খসড়া তদন্ত প্রতিবেদন তৈরির কথা। শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান সহ 11 জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে র্যাবের খসড়া তদন্ত প্রতিবেদনের খবরও আসে গণমাধ্যমে। তবে অভিযোগপত্র আর জমা পড়েনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের প্রত্যাশা, দ্রুত সময়ে জমা হবে ত্রুটিমুক্ত চার্জশিট। আজমেরি পুলিশ প্রহরায় বীরদর্পে নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেরিয়েছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো পরের কথা, তাকে গ্রেপ্তার পর্যন্ত করে নাই। তো এইটি শেখ হাসিনার শাসনামলে হয়েছে। হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত, সংশ্লিষ্ট, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান সহ তার ক্যাডার বাহিনী যারা যারা জড়িত, সকলেই যাতে যুক্ত হয়ে একটি নির্ভুল অভিযোগপত্র আদালতে পেশ করা হয়। আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে। ত্বকী হত্যার বিচারের দাবিতে শুরু থেকেই সোচ্চার নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের পর র্যাব তৎপর হয়ে 6 জনকে গ্রেফতার করলেও চার্জশিট না দেয়ায় হতাশ তারা। কিছু তৎপরতা আমরা দেখেছি, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন এসে দেখি যে এটা যেই তিমিরে সেই তিমিরে। আমার যেটা মনে হচ্ছে সরকার অন্যান্য কাজগুলো গুছাতে যেয়ে তার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি চরম দুরবস্থা চলছে, সেটাকে কাটিয়ে উঠতে না পারার কারণে এই সম্ভবত বিচারটিকে কিছুটা হলেও বিলম্বিত করছে। তদন্তকারী সংস্থা র্যাব বলছে অতি সত্বর তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার প্রচেষ্টা চলছে। বাদী আছেন, তার সাথে আমাদের সার্বক্ষণিক তিনিও আমাদের সহায়তা করেছেন। গত সপ্তাহে তিনি আমাদের এখানে এসেছেন। সো এটা একটা আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। ত্বকীর মরদেহ উদ্ধারের পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন বাবা রফিউর রাব্বি। পরে তদন্তের দায়িত্ব পায় র্যাব 11।
জাহিদ হাসান, যমুনা নিউজ। সুন্দরবন উপকূলের গভীর সমুদ্রে ১৩ জেলেকে নিয়ে বিকল হওয়া ফিশিং ট্রলারটি ৪ দিন পর উদ্ধার করা হয়েছে। সকালে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা জানান, ১২ দিন আগে বরগুনার পাথরঘাটা থেকে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যায় ফিশিং বোট এমভি মা বাবার দোয়া। সুন্দরবনের দুবলার চরের আলোরকোল থেকে ১০ নটিক্যাল মাইল দূরে হঠাৎই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিন চালুর চেষ্টা করেও ব্যর্থ হন জেলে মাঝিরা। ৪ দিন ভাসমান অবস্থার পর গতকাল 999-এ জরুরি সেবার সহায়তা চান তারা। খবর পেয়ে তাদের শনাক্ত করে দুবলার চর নিয়ে আসে কোস্টগার্ড। বাঙালি নারীর শাড়ি পছন্দ নয় এমনটা হাতে গোনা, তাই যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি ঈদেও তালিকার শীর্ষে থাকে শাড়ি। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে এবার ঈদ কালেকশনে নতুনত্ব এনেছে ফ্যাশন হাউসগুলো। সুতি, সিল্কের মতো আরামদায়ক শাড়ি কেনার প্রতি এবার ঝুঁকছেন নারীরা। তবে কদর কমেনি কাতান, বেনারসির মতো ঐতিহ্যবাহী শাড়িরও। বাঙালি নারী আর শাড়ি যেন এক সুতোয় গাঁথা। ১২ মাসের ১৩ পার্বণের দেশে আধুনিক পোশাকের হাতছানির মধ্যেও একচুল কমেনি শাড়ির আবেদন। ঈদে নিজেকে একটু বেশি সুন্দর, আকর্ষণীয়, জমকালো আরও অভিজাত করে তুলতে শাড়ি সবচেয়ে নির্ভরযোগ্য পোশাক। তাই ঐতিহ্যবাহী কাতান, বেনারসি, জামদানির যেমন কদর বেড়েছে, তেমনি জর্জেট, শিফন, নেটের শাড়িও পেয়েছে নতুনত্ব। টাঙ্গাইলের আইটেম আছে, ঢাকায় মসলিন আছে, আমাদের বুটিক আইটেম আছে। এগুলি আমাদের বুটিক আইটেমগুলোই বেশি চলে, এগুলো হলো নিজস্ব। জামদানি মানে বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহ্যবাহী শাড়ি। তো এবার ঈদে ভাবতেছি যে জামদানি শাড়ি কিনবো আর কি। সবচেয়ে ঈদ কালেকশন আপনার ভালো চলছে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কিছু গর্জিয়াস কাজ, আপনার হচ্ছে গিয়ে এই আপনার হলো জর্জেট আর টিস্যু সিল্ক, এটা সবচেয়ে বেশি চলছে। চাহিদার কথা মাথায় রেখে শাড়িতে আনা হয়েছে নান্দনিকতা। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয়েছে এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন প্রিন্ট, ব্লক ও হাতের কাজকে। এমনকি ফ্লোরাল ও জিওমেট্রিক্স প্যাটার্নেও সাজানো হয়েছে শাড়ির জমিন। ঈদটা সামারের মধ্যেই পড়ছে, সো একটু কমফোর্টেবল হবে, যে ধরনের কালার বা যে ধরনের ফ্যাব্রিকগুলো পরে একটু আরাম পাওয়া যাবে গরমে, এই টাইপের কাপড় একটু দেখছি এবার। আমি হচ্ছে যে সিল্ক খাদ্য টাইপ বা হচ্ছে যে অর্গানজা দেখাচ্ছে, হালকা কালারের মধ্যে সব দেখতেছি। ঈদটা পড়তেছে গরমের ভিতরে, তো সেই ক্ষেত্রে ফেব্রিকটা অনেক মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমাদের কি হালকা ফেব্রিকগুলোর ভিতরে একটু লাইট কালার আর হচ্ছে ডিজাইনটাও একটু হালকা ডিজাইন যাতে হয়, ওইভাবে করে আমাদের প্রোডাক্টগুলো করা হয়। গরমের কথা মাথায় রেখে সুতি, সিল্ক আর শিফনের শাড়ির দিকে ঝুঁকছেন অনেকেই। আবহাওয়া, ফ্যাশন আর আভিজাত্যকে ফুটিয়ে তুলতে শাড়ি বেছে নিচ্ছেন অধিকাংশ নারীরা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ থেকে গোপন তথ্য ও নজরদারিতে রেখে এদেরকে আটক করে সেনাবাহিনী ও এনএসআই এর যৌথ দল। পরে যাচাই বাছাই করে তাদেরকে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। এর আগে গত বছরের নভেম্বরেও এমন অভিযানে 21 জনকে আটক করেছিল যৌথ বাহিনী। দায়িত্ব নিয়েই গাজা ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ইসরায়েলের নতুন সেনাপ্রধান ইয়াল জামির। ভাষণে স্পষ্ট করলেন পূর্বসূরি হার্জি হালেফের তুলনায় কম আগ্রাসী হবেন না তিনি। বলেন 2025 হবে আইডিএফ এর বিজয় অর্জনের বছর। হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যের কথা জানান জামির। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও হামলার হুঁশিয়ারি দেন নবনিযুক্ত ইসরায়েলি সেনাপ্রধান। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তেল আবিবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক সেনাপ্রধান হার্জি হালিভির স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব পেয়েই গাজা ও ফিলিস্তিনিদের প্রতি আগ্রাসী মনোভাব ব্যক্ত করেন নতুন সেনাপ্রধান। বক্তব্যে ফুটে ওঠে গাজা ও হামাস বিরোধী উগ্র মনোভাব। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে উপত্যকায় আবারও তাণ্ডব চালানোর হুঁশিয়ারি দেন জামির। আইডিএফ রণাঙ্গনে বেশ ভালো অর্জন করেছে। গাজা আর লেবানন যুদ্ধে আমরা বিজয়ী। আগের যে কোনো সময়ের তুলনায় ইয়েমেন এবং ইরানে অনেক বেশি হামলা করেছি। হামাস বেশ বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে, কিন্তু তাদের নিঃশেষ করতে হবে। এই অভিযান এখনো শেষ হয়নি।
אך עדיין לא הוכרע. জিম্মিদের ঘরে ফেরানোর কথা বললেও গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিতই ছিল না নবনিযুক্ত ইসরায়েলি সেনাপ্রধানের ভাষণে। לא נסלח ולא נשכח. আমরা ভুলব না, ক্ষমাও করব না। এটা বেঁচে থাকার যুদ্ধ। জিম্মিদের ঘরে ফেরাতে আর বিজয় অর্জনে আমরা লড়াই চালিয়ে যাব। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা স্পষ্ট। আইডিএফকে বিজয়ের দ্বার প্রান্তে নিতে হবে। להוביל את צה"ל לניצחון. 2023-এর 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা স্বীকার করে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন ইয়াল জামির। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুর বাংলাদেশের আয়োজনে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।